তিলোত্তমার মহালয়া। এই প্রতিবেদনের প্রথমে নিজের ঠিকানাটা জানিয়ে দেওয়া ভালো। নাম অমিত চক্রবর্তী, প্রযোজনে বাঙালি জাতি, নিবাস মূর্খের স্বর্গ। ডায়েরির পাতা উল্টালাম। লেখা 9 সেপ্টেম্বর, রাত 10টা। আমাদের রাতের খাওয়া কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বাড়িতে 2টি প্রাণী, স্বামী আর স্ত্রী। নীল সোফা সেটের 2 ধারে দুজনে বসে আছি। মুখে কারোর কোনো কথা নেই। তাকিয়ে আছি সামনের টিভির দিকে। টিভিটা বন্ধ, তাই স্ক্রিনটা কালো। মনে হচ্ছে যেন একটা জমাট বাঁধা অন্ধকার ফ্রেমে বাঁধানো। আসলে আজ 1 মাসের উপর তো হয়ে গেল তিলোত্তমার শারীরিক নির্যাতন ও খুন হয়েছে, এবং গত 1 মাস ধরে টিভিতে বিচার চাই দেখতে দেখতে বোর হয়ে গেছি। এর মধ্যে আমিও যে কয়েকবার ক্ষীণ স্বরে এই স্লোগানটা আওড়াইনি তা নয়, কিন্তু পরে যেন সব গুলিয়ে গেল। বুঝতে পারছি না কি হচ্ছে। সত্যি তো, এই স্বর্গরাজ্যে অপরাধী কে? একজনকে অপরাধী হিসাবে চিহ্নিত হলেও শোনা যাচ্ছে সে নাকি আসল অপরাধী নয়। এই নকল অপরাধীকে নিয়ে মানুষ খুশি নয়, তাই বিচার চায়ের রেকর্ড বেজেই চলেছে। এদিকে এই বঙ্গের প্রায় 100% মানুষ রাস্তায় নেমে পড়েছে মোমবাতি হাতে। দাবি অপরাধের বিচার চায়। যে অপরাধী সে তো নিজের শাস্তির দাবিতে রাস্তায় নামবে না, তাহলে অপরাধী কে? তাই টিভির সুইচ অফ করে দিয়ে চুপটি করে বসে আছি আর আকাশ পাতাল ভাবছি। বিচার তো হাতের মোয়া নয় যে চেঁচালেই বিচার দেবতা আকাশ থেকে বলে উঠবে, বিচার বিচার চাই বলে চেঁচাচ্ছিস, তবে এই নে তোদের বিচার। অমনি অপরাধী ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে বলবে, কে কোথায় আছিস? আয়, আমি আসল অপরাধী। ফাঁস লাগানো দড়িটা নিয়ে আয়। শ্যামবাজার 5 মাথার মোড়ে একটা বড় মঞ্চ কর, আমি ওখানে নিজেই ফাঁসিতে ঝুলব। বিচারের দাবিতে তোদের আর সময় নষ্ট হবে না, বরঞ্চ বোনাস হিসাবে সরকারি হসপিটালের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সাধারণ ও গরিব রোগীর ভোগান্তি কিছুটা কমবে, রাস্তায় ট্রাফিক জ্যাম কিছুটা কমবে। এটা ভীষণ দরকার। পুজো আসছে কি না? ছোট ব্যবসাদার তো ব্যবসা করেই খেতে হবে। একটু থেমে আবার অপরাধী বলে উঠল, ও একটা কথা বলতে ভুলেই গেছি। 5 মাথা মোড়ের মঞ্চটা যেন একটু শক্তপোক্ত হয়, মঞ্চ যেন ভেঙে আমি মরে না যায়। আকাশ থেকে বিচারের দেবতা বলে উঠলেন, এই তোমার কোনো শেষ ইচ্ছে আছে? অপরাধী, হ্যাঁ বিচার দেবতা, আমার ফাঁসির সময় ওই গানটা যদি চালান। বিচার দেবতা, কোন গানটা? অপরাধী, ওই ক্ষুদিরাম সিনেমার যে হিট গানটা হয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমার খুব পছন্দের গান, শুনলে চোখে জল এসে যায়। সোফাতে বসেই আনমনে জিভ কাটলাম। ইস, কি আবল তাবল ভাবছি। আর ভাববো নাই বা কেন? আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার অধিকার আছে। দুপুরে টিভিতে সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্ট দেখছিলাম। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার বিচারের 2য় দিন। আমাদের মতো গণতান্ত্রিক দেশ, বিচার আসে বিচারালয় থেকে। তার জন্য চাই তথ্য ও প্রমাণ, এবং বিচার পেতে চাই লড়াকু উকিল, যে সেই তথ্য বিচারালয়ে সঠিকভাবে তুলে ধরবে। শুধু রাস্তায় নয়, যুদ্ধটা করতে হয় বিচারালয়ে, যুক্তি দিয়ে, সওয়াল জবাবের মধ্যে দিয়ে। আজকের শুনানিতে রাজ্য সরকার পক্ষের উকিল প্রায় পুরো সময়টা একাই বলে গেলেন, যেন ফাঁকা মাঠে খেলছেন। আজ উনি প্রচুর পরিসংখ্যান দিয়ে খেলাটাকে ঘুরিয়ে দিলেন। জুনিয়র ডাক্তারদের অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। এই ঘটনার অনেকেই হয়তো খারাপ লেগেছে, অথবা রাজ্য সরকারের উকিলের প্রতি রাগ হয়েছে। আমার খারাপ লাগলেও এই কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে উনি ওনার প্রফেশনাল কাজ, অর্থাৎ রাজ্য সরকারকে ডিফেন্ড করা, সেটা ভালোভাবেই করতে পারছেন। অন্য পক্ষের উকিলরা মিনমিন করে তাদের বক্তব্য রাখার চেষ্টা করলেন মাত্র। তাতে তেমন জোশ বা যুক্তি ছিল কি?
জাঁদরেল উকিল বলে একটা শব্দ আছে, শুনেছিলাম সেই ছোটবেলা থেকে। তাদের মতো উকিলদেরই বোধ হয় আজ প্রয়োজন সাধারণ মানুষের। তা না হলে সঠিক বিচার ছিনিয়ে আনা কঠিন। কীভাবে যেন ঘটনার রূপ পাল্টে যাচ্ছে। শুরু হয়েছিল তিলোত্তমার বিচারের দাবিতে, তারপর চলে এলো দুর্নীতি, সবার শেষে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ওঠাও নিয়ে ডাক্তার আর সরকারের মধ্যে টানাপোড়েন। তিলোত্তমার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচারের দাবি কি ক্ষীণ হয়ে আসছে? না, আর ভাবা যাচ্ছে না। এই বলে হাঁটা দিলাম বিছানার দিকে। এখন সময় 9 সেপ্টেম্বরের গভীর রাত, ঘুমের দেশে। ঝিঁঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি আমি একা। তারপরে সব আবছা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি দূরে আমাদের দেশের সুপ্রিম কোর্ট। আবার সব আবছা হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি সম্মিলিত মৃদু এসব কথার গুঞ্জন। সুপ্রিম কোর্টের করিডর দিয়ে হেঁটে চলেছি আমি, প্রধান বিচারপতি। দেশের মানুষের কি খেয়াল হলো আমাকে প্রধান বিচারপতি আসনে বসিয়ে দিয়েছে। আজ একটি স্পর্শকাতর বিষয়ে শুনানি, কলকাতার আরজি কর কাণ্ডের। কোর্টের 1 নম্বর রুমে ঢুকতেই কোর্টরুম শান্ত হলো। আমরা 3 জন বিচারকের আসনে বসলাম। শুনানি শুরু হলো। প্রধান বিচারপতি, ওয়েস্ট বেঙ্গল সরকার পক্ষের কৌশলী জটিল মিত্তল। আমি মাই লর্ড। দেখলাম তার সঙ্গে আছে এক বিশাল টিম। প্রধান বিচারপতি, সিবিআইয়ের পক্ষের কৌশলী সুশীল রাহানি। আমি মাই লর্ড। দেখলাম তার পিছনেও জোনা 4-5 উকিলের টিম। প্রধান বিচারক, নিগৃহীতার পক্ষের কৌশলী। সাইডের এক বেঞ্চ থেকে একজন দাঁড়িয়ে নাম বললেন, সঙ্গে 2-1 জনের টিম। প্রধান বিচারক, ডাক্তারদের পক্ষ থেকে কোনো কৌশলী? তখন এক ভদ্র মহিলা আইনজীবী উঠে দাঁড়িয়ে তার পরিচয় দিলেন। শুনানি প্রক্রিয়া শুরু হলো। প্রধান বিচারপতি, সেই পুলিশ অফিসার কোথায় যার আজ পুরো ঘটনার টাইমের বিস্তারিত রিপোর্ট দেবার কথা ছিল? মাই লর্ড, তিনি অসুস্থ, নার্সিংহোমে। আমি সময়ের ডিটেলস দিচ্ছি, জটিল মিত্তল বললেন। এরপর জটিল মিত্তল গড়গড় করে ঘটনার বেশ কিছু টাইম উল্লেখ করলেন। সেটা শুনে প্রধান বিচারপতি কিছু অসঙ্গতি ধরিয়ে দিলেন এবং কাউন্টার প্রশ্ন করতে জটিল মিত্তল আমতা আমতা করতে লাগলেন। জটিল মিত্তল, 2 মিনিট স্যার বলে পিছনে নিজের টিম মেম্বারদের সঙ্গে আলোচনা করতে লাগলেন। প্রধান বিচারপতি, জটিল মিত্তলজি, গত শুনানি তো আমরা এই সময় হিসাবটা জানতে চেয়েছিলাম, তখনও দিতে পারেননি। এই 1 মাস এখনো পর্যন্ত আপনারা পুরো ঘটনার সঠিক টাইমে বিবরণ দিতে পারছেন না। আইদার ইউ আর ভেরি ইনএফিশিয়েন্ট অর ইউ আর ট্রাইং টু সাপ্রেস দ্য ফ্যাক্ট। আপনার ডকুমেন্ট দেখছি, এর মধ্যে পোস্টমর্টমের চালান কোথায়? জটিল মিত্তল নিজের ফাইল খুঁজতে লাগলেন। বললেন, জাস্ট ওয়েট ফর 2 মিনিট স্যার বলে আবার নিজের পেছনের 20-25 জন টিম মেম্বারদের সঙ্গে কথা বলতে লাগলেন। সারা কোর্ট নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছেন জটিল মিত্তলের জন্য। প্রধান বিচারপতি, মিত্তলজি, আপনি কিন্তু কোর্টের অমূল্য সময় নষ্ট করছেন। জটিল মিত্তল, মাই লর্ড, চালানটা ফাইলে খুঁজে পাচ্ছি না, কালেক্ট করে পরে সাবমিট করব। প্রধান বিচারপতি, মিত্তলজি, আই রিগ্রেট টু সে ইউ আর নট প্রিপেয়ার্ড ইয়ার। চালান ছাড়া কি করে পোস্টমর্টম হলো? এই ঘটনার পরে প্রায় 1 মাস হয়ে গেল। এই ইম্পর্টেন্ট পেপারগুলো জোগাড় করতে পারেননি? অন্য কৌশলীরা সব চুপ। জটিল মিত্তল সব বলে চলেছেন অনেক পরিসংখ্যান দিয়ে যে জুনিয়র ডাক্তারদের ধর্নার জন্য রাজ্যের চিকিৎসা কীভাবে ভেঙে পড়েছে, 6 লক্ষ রোগী চিকিৎসা পাননি, 23 জন রোগী মারা গেছেন, ইত্যাদি ইত্যাদি। প্রধান বিচারপতি, মিত্তলজি, ডাক্তাররা তাদের কি দাবি জানিয়েছে? জটিল মিত্তল, ইয়েস মাই লর্ড। ওদের দাবি আসল অপরাধীর বিচারে আর জুনিয়র ডাক্তারদের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা করা, যেমন প্রপার রেস্টরুম, স্পেশাল
ওমেন সিকিউরিটি ফর লেডি ডক্টরস। প্রধান বিচারপতি মিত্তলজি, আপনার সরকার কি মনে করেন দাবির মধ্যে কোনো যৌক্তিকতা আছে? জটিল মিত্তল, মাই লর্ড, অপরাধীর বিচার দেবে তো সিবিআই। প্রধান বিচারপতি মিত্তলজি, ইয়েস, সিবিআই তদন্ত করছে, তাদের সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব তো আপনাদের। আপনাদের দেওয়া তথ্যে অনেক অসঙ্গতি দেখা যাচ্ছে। প্রধান বিচারপতি, এবার জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবি নিয়ে রাজ্যের কি বক্তব্য? জটিল মিত্তল, মাই লর্ড, সুরক্ষার দাবির যৌক্তিকতা তো আমরা অস্বীকার করিনি, আমরা চেষ্টা করছি, আমাদের পরিকল্পনা চলছে কি কি করা যায়, কীভাবে করা যায়। প্রধান বিচারপতি মিত্তলজি, যদি জুনিয়র ডাক্তারদের ধর্নার জন্য আপনার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভেঙে পড়ে, তাহলে ইউ মাস্ট এগ্রি দ্যাট জুনিয়র ডক্টরস আর ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ ইউর হেলথ সিস্টেম। জটিল মিত্তল, ইয়েস মাই লর্ড। প্রধান বিচারপতি, তাহলে এই জুনিয়র ডাক্তারদের সুরক্ষার জন্য ডাক্তারদের ধর্না দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আপনাদের তো প্রোঅ্যাক্টিভগুলি এই ব্যবস্থা করে দেওয়া উচিত, তাই নয় কি? এখনো পর্যন্ত কি লেডি ডক্টরদের রাতের ডিউটির জন্য বিশেষ সিকিউরিটি ও রেস্টরুমের ব্যবস্থা করেছেন? করলে কটা হসপিটালে করেছেন? জটিল মিত্তল, মাই লর্ড, আমার জানা নেই, তবে আমরা প্ল্যানিং স্টেজে আছি। প্রধান বিচারপতি মিত্তলজি, ডক্টরদের ধর্নার আগের মাসে আপনার কাছে কি সিমিলার ডাটা আছে? কতজন সাধারণত মারা যান? নো মাই লর্ড, জটিল মিত্তল বললেন। প্রধান বিচারপতি মিত্তলজি, যদি না থাকে তাহলে সেই স্ট্যাটিস্টিক্যালি ডাটা কম্পেয়ার না করে কি করে বললেন যে 23 জন রুগী জুনিয়র ডাক্তারদের কাছে যোগ না দেওয়ার জন্য মারা গেছে? প্রধান বিচারপতি মিত্তলজি, এই ঘটনার দুদিনের মধ্যে একটা সংবেদনশীল জায়গায় টয়লেটের দেওয়াল ভেঙে ফেলতে পারলেন, আর জুনিয়র লেডি ডাক্তারদের জন্য হসপিটালগুলোতে এই 1 মাসে একটা রেস্টরুমও তৈরি করতে পারলেন না। এই বলে প্রধান বিচারপতি আজকের ছোট রায় ডিকটেট করতে লাগলেন, যথা 1 নম্বর, 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা জুনিয়র ডাক্তারদের সুবিধার জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে, এবং সেই সব ব্যবস্থা আগামী 1 মাসের মধ্যেই নিতে হবে। 2 নম্বর, এই সুরক্ষার মধ্যে অবশ্যই প্রত্যেক হসপিটালে জুনিয়র ডাক্তারদের রাতের ডিউটির জন্য বিশেষ রেস্টরুম ও লেডি সিকিউরিটি গার্ড থাকা বাধ্যতামূলক। 3 নম্বর, জুনিয়র ডাক্তারদের অনুরোধ করা হচ্ছে যে আগামী 15 দিনের মধ্যে ধর্না তুলে নিতে হবে, তাহলে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ থাকবে। এই ধর্নায় বসার জন্য কোনো রকম শাস্তিমূলক সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারবে না, অবশ্যই যদি তাদের এই ধর্না শান্তিপূর্ণ থাকে। সব আবজা হয়ে আসছে। সুপ্রিম কোর্টের রুম নাম্বার 1 হারিয়ে যাচ্ছে দূরে অসীমে। বিচার কি তাহলে পারলাম না মেয়েটিকে শুধু প্রমাণের অভাবে? ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আবার হেঁটে চলেছি একা। মনে হলো দূরে কোথাও আগুন জ্বলছে। এগিয়ে চললাম সেই আগুন লক্ষ্য করে। ওর কাছাকাছি পৌঁছে দেখি একটা শ্মশান, একটা চিতা জ্বলছে, অনেকে হইহুল্লোড় করছে। আমি জঙ্গলের মধ্যে থেকেই গাছের ফাঁক দিয়ে সেই চিতা দেখে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে ওখানে। সেই চিতার চারধার দিয়ে বেশ কিছু লোক গোল হয়ে ঘুরছে আর উল্লাস করছে, মৃতদের উপর লাঠি দিয়ে পেটাচ্ছে। এর মধ্যে ওদের কিছু কথাবার্তাও কানে পেলাম। শুনলাম ওরা বলছে, এ লাশ কী রে বাবা, 1 মাসেও পুড়িয়ে শেষ হচ্ছে না। আমি তখন ভালো করে লক্ষ্য করলাম, দেখি যাকে মৃতদেহ বলা হচ্ছে সে নড়াচড়া করছে মনে হয়। মনে পড়ে গেল রবীন্দ্রনাথের মহামায়া। মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি সংযোগ করা হয়েছিল। অগ্নি ধুধু করিয়া ধরিয়া উঠিয়াছে। এমন সময় প্রচণ্ড ঝড় ও মুষলধারের বৃষ্টি আরম্ভ হইল। যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আসন লইয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না।
ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ভস্ম হইয়া তার হাত দুটি মুক্ত হইয়াছে। অসহ্য দাহ যন্ত্রণায় একটিমাত্র কথা না বলিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল। তারপর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড গাত্রে জড়াইয়া উলঙ্গ পায় মহামায়া চিতা হইতে উঠিয়া পড়িল। সম্বিত পৃথিবীতে করে বুঝলাম, আরে এ তো আমাদের তিলোত্তমা। তার মানে এই 1 মাসে ওর চিতা নেবেনি। হঠাৎ দেখি দূরে সিলটে এগিয়ে আসছে এক জনতার সমুদ্র, হাতে মশাল আর মোমবাতি, কণ্ঠে সেই বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। দৌড়ে আসছে তারা। সেই দেখে চিতার চারপাশে যারা উল্লাস করছিল তারা পালিয়ে গেল। এবার চিতার চারধার ঘিরে ধরল জনসমুদ্র আগলে রাখার জন্য। আমিও জঙ্গল থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে মিশে গেলাম ওই জনসমুদ্র। সবার কণ্ঠে এক আওয়াজ, তিলোত্তমা তুই উঠে আয় চিতা থেকে। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তোর বিচার আনতে পারছি না। সব প্রমাণ নষ্ট করে দিয়েছে ওরা। বিচার ব্যবস্থা প্রমাণ চাই। প্রমাণ না হলে আসল অপরাধী অধরা থেকে যাবে। তুই আমাদের জ্বলন্ত প্রমাণ। চিতা থেকে উঠে আয় মা, একটিবার উঠে আয়। তুই একমাত্র জানিস অপরাধীকে। নিজের শাস্তি দে মা, তা না হলে শুধু তুই একাই শান্তি পাবি না, আমরাও শান্তি পাবো না। উঠে দেখ, এই বাংলার প্রত্যেকটা মানুষ এসেছে তোর কাছে। ঝড় উঠল, ভীষণ ঝড়, পৃথিবী কাঁপছে, জনসমুদ্র গর্জে উঠছে। মা তিলোত্তমা উঠে আয় মা, আর বিচার নয়, এবার বিচার কেড়ে নেওয়ার সময় হয়েছে। চিতা নড়ে উঠল, এক অবয়ব নারী মূর্তি দাঁড়িয়ে উঠল চিতার উপর, হাতে তার ত্রিশূল। চিতার আগুন নিভে গিয়ে সেই আগুন এখন আমাদের তিলোত্তমার চোখে। হলো অসুর বধের আয়োজন। ত্রিশূল হাতে শুরু হলো তিলোত্তমার নৃত্য। চন্দ্র মুন্ড মথনী